দক্ষিণ ভারতের ইতিহাসে আমরা ইতিমধ্যে এপিসোড নম্বর 1-এ যে ইঙ্গ মহীশূর দ্বন্দ্বের ইতিহাস আলোচনা করেছি, সেখানে মোট 4টি যুদ্ধের মধ্যে আমরা 2টি যুদ্ধ, প্রথম ও দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের ইতিহাস আলোচনা করেছি। আজ আমরা বাকি তৃতীয় এবং চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ সম্পর্কে আলোচনা করতে চাই। আমরা জানি, ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, একদা দুর্বল মহীশূরকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিকশিত করার ক্ষেত্রে হায়দার আলীর কৃতিত্ব ছিল। মহীশূরের প্রধান হিসাবে সেই সময় তাকে অবিরাম সংঘর্ষের সম্মুখীন হতে হয়েছিল। কখনো অন্যান্য যে আঞ্চলিক শক্তি মারাঠা, কখনো হায়দ্রাবাদের নিজাম, কখনো ইংরেজ বা অন্যান্য শক্তি, কিন্তু তার জীবদ্দশায় কোনো পক্ষই বিশেষ সুবিধা করতে পারেনি। শুধু তাই নয়, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ চলাকালীন যখন তার মৃত্যু হয়, মহীশূরকে তিনি শক্তিশালী রাষ্ট্র হিসেবে সকলের দ্বারা স্বীকৃতি আদায় করিয়েছিলেন এবং মহীশূর হয়ে পড়েছিল অন্যতম পরাক্রান্ত আঞ্চলিক রাষ্ট্র। আমরা জানি, পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার ক্ষেত্রে তার পুত্র টিপু সুলতান বিশেষ ভূমিকা নিয়েছিলেন। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের বিভিন্ন রণাঙ্গনে তিনি সাফল্যের সাথে নেতৃত্ব দিয়েছিলেন এবং অবশেষে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে যে ম্যাঙ্গালোরের সন্ধি হলো, সেই ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটেছিল। ডক্টর মাহবুব হাসান এই ম্যাঙ্গালোরের সন্ধিকে টিপু সুলতানের নৈতিক জয় বলে বিবেচনা করেছেন। অন্যদিকে খোদ ওয়ারেন হেস্টিংস এই ম্যাঙ্গালোরের সন্ধিকে অবমাননাকর শান্তি চুক্তি বলে মন্তব্য করেছিলেন। যাই হোক, ম্যাঙ্গালোরের সন্ধি ইংরেজ এবং টিপু সুলতানের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখতে পারেনি। টিপু সুলতান বুঝতে পেরেছিলেন খুব অল্প সময়ের মধ্যে অচিরেই ইংরেজরা তার রাজ্য আক্রমণ করবে, কারণ ইংরেজদের প্রধান উদ্দেশ্য, লক্ষ্য হলো সারা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। সেই জন্য তিনি বসে থাকেননি, তিনি নিজের রাষ্ট্রকে শক্তিশালী করেছিলেন এবং ইউরোপের বিভিন্ন দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে ইংরেজ বিরোধী সাহায্য পাওয়ার জন্য কাবুল, ফ্রান্স, তুরস্ক, মরিশাস প্রভৃতি দেশের সাথেও তিনি যোগাযোগ রেখেছিলেন। অন্যদিকে ইংরেজরা বুঝতে পেরেছিলেন, উপলব্ধি করেছিলেন, মহীশূরের পতন ছাড়া উত্তর ভারত তো দূরের কথা, দক্ষিণ ভারতেই ইংরেজ আধিপত্য কায়েম করা সম্ভব নয়। সেই কারণে বড়লাট কর্নওয়ালিস যুদ্ধের প্রস্তুতির ক্ষেত্রে তোড়জোড় শুরু করে দেন এবং কিভাবে মহীশূরকে দমন করা যায়, মহীশূরকে বাগে আনা যায়, সেই চেষ্টা ত্রুটি রাখেননি। ফলে এই যুদ্ধের ব্যস্ততা স্বাভাবিকভাবেই
ওই সময় কর্নওয়ালিস হায়দ্রাবাদের নিজামের কাছ থেকে ইংরেজদের যে মিত্র রাজ্যের তালিকা চেয়ে পাঠিয়েছিলেন, সেই তালিকায় মহীশূরের নাম না থাকায় টিপু সুলতান ক্ষুব্ধ হন। অবশেষে পরস্পরের এই যুদ্ধ প্রস্তুতি 1790 সালে টিপু সুলতান ইংরেজদের যে মিত্র রাজ্য ত্রিবাঙ্কুর আক্রমণ করলে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু কর্নওয়ালিস বিভেদ নীতি এবং জাতীয় স্বার্থ, সংকীর্ণ জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয়ে মারাঠাদের সাথে, নিজামের সাথে ত্রিশক্তি জোট তৈরি করে মহীশূরের বিরুদ্ধে অগ্রসর হন এবং শ্রীরঙ্গপত্তনম দখল করে নেন। মারাঠারাও তখন বিপর্যস্ত জায়গায় নিয়ে যাচ্ছে মহীশূরকে। এইরকম এক অবস্থায় বাধ্য হলেন টিপু সুলতান ইংরেজদের সাথে শ্রীরঙ্গপত্তনমের সন্ধিতে স্বাক্ষর করতে। এই সন্ধিতে মহীশূরকে টিপু সুলতানকে অনেক ত্যাগ করতে হয়েছিল। 3,30,00,000 টাকা সেই সময়ে তাকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে দিতে হয়েছিল। মহীশূরের অর্ধাংশ রাজ্য ছেড়ে দিতে হয়েছিল জামিন স্বরূপ। টিপু সুলতানের 2 ছেলেকে ইংরেজরা বন্দী করে নিয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হলেও এই সন্ধি ছিল মূলত মহীশূরের কাছে পরাজয়, টিপু সুলতানের কাছে পরাজয়, ব্যর্থতা। সময় থেকে থেমে থাকে না। সেই সময় এলো টিপু সুলতানের কাছে 1796 সালে ইউরোপের ইতিহাসে নতুন করে রাজনৈতিক যে বিন্যাস, সেই বিন্যাসের ফলে ফ্রান্সের ভাগ্যাকাশে যখন নতুন নক্ষত্র নেপোলিয়ন বোনাপার্টের উত্থান ঘটল, টিপু সুলতান সেই পরিবর্তনকে মহীশূরের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করলেন। আমরা আগেই বলেছি, মহীশূর ইতিমধ্যে অন্যান্য দেশের সাথে যোগাযোগ রেখেছিল। আবার অন্যদিকে নেপোলিয়ন বোনাপার্টের ইচ্ছা ছিল ভারতবর্ষ জয় করা। তিনি চেয়েছিলেন ইংরেজদের পরাজিত করে ফরাসি আধিপত্যকে আবার কায়েম করতে ভারতবর্ষের বুকে। সেই জায়গায় নেপোলিয়নের কাছে ভারতের সম্ভাব্য মিত্র হিসেবে তিনি টিপু সুলতানকে বেছে নিয়েছিলেন। অন্যদিকে টিপু সুলতানও তার অপেক্ষায় ছিলেন। ফলে ফ্রান্সের সাথে মহীশূরের একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এবং ইংরেজ গোয়েন্দা বিভাগ নেপোলিয়ন এবং টিপু সুলতানের মধ্যে যে চিঠি বিনিময়, পত্র বিনিময় হতো, ইংরেজ গোয়েন্দাদের কাছে তার মধ্যে 2টো চিঠি চলে যায়, 2টো পত্র চলে যায়। বড়লাট তখন ওয়েলেসলি তর আর সইল না। সময় নষ্ট করার সময় তখন ওয়েলেসলির নেই। ফলে যুদ্ধ করতে হবে, মহীশূরকে থামাতে হবে, ফরাসি আগ্রাসন থেকে ভারতবর্ষকে রক্ষা করতে হবে দীর্ঘমেয়াদী শোষণের জন্য। এই সময় লর্ড ওয়েলেসলি, আমরা জানি যে অধীনতামূলক মিত্রতা প্রবর্তন করেছিলেন, যেটাকে প্রথম হায়দ্রাবাদের নিজাম স্বীকার করে নিয়েছিলেন। সেই প্রস্তাব যখন টিপু সুলতানের কাছে পাঠানো হলো, সেই প্রস্তাব টিপু সুলতান ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন। অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেওয়ার অর্থ হলো স্বাধীনতার বিসর্জন, সার্বভৌমত্বের বিসর্জন। সুতরাং টিপু সুলতানের কাছে দাসত্ব না পছন্দ। তাৎক্ষণিক তিনি সেই প্রস্তাব
ফিরিয়ে দিলেন। স্বাভাবিকভাবে ইংরেজরা মহীশূরের উপরে ঝাঁপিয়ে পড়ল। কূটনৈতিক হাতিয়ার যখন ব্যর্থ, যুদ্ধের মধ্যে দিয়ে দখল করতে হবে। ফলে ইংরেজদের প্রস্তুতি এবং সেই ভেদনীতি, সেই সংকীর্ণ জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত, তারা নিজামকে কাছে নিয়ে টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হল। দুদিক থেকে সাঁড়াশি আক্রমণ। নিজামের সৈন্য নিয়ে আর্থার ওয়েলেসলি, যিনি ফ্রান্সের ইতিহাসে ডিউক অফ ওয়েলিংটন, সেই ওয়াটারলুর যুদ্ধে ডিউক অফ ওয়েলিংটন নামে পরিচিত সেই আর্থার ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলির ভাই, নিজামের সৈন্য নিয়ে পূর্ব দিক থেকে আক্রমণ করলেন, আর পশ্চিম দিক থেকে ইংরেজ সৈন্য নিয়ে আক্রমণ করলেন সেনাপতি স্টুয়ার্ট। স্বাভাবিকভাবে টিপু সুলতানের আর কিছু করার ছিল না, শুধুমাত্র সাহস ছাড়া, মানসিক দৃঢ়তা ছাড়া। ইংরেজরা শ্রীরঙ্গপত্তমের সামনে চলে আসলে, অবরোধ করলে, তিনি সেই রাজ্যের রাজধানী শ্রীরঙ্গপত্তমের পাঁচিল দিয়ে ঘেরা শহরে নিরাপদ আশ্রয়ে চলে যান। 1 মাস ধরে অবরোধ থাকার পরে মূলত বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে ইংরেজরা ওই শহরের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু দম্মার পাত্র নন টিপু সুলতান। তিনি আত্মসমর্পণ করলেন না। যুদ্ধের ময়দানে বিনা যুদ্ধে নাই দিব সূচগ্র মেদিনী, এই তত্ত্বের উপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত রণক্ষেত্রে তিনি প্রাণ দিলেন। শেষ হলো মহীশূরের এক মর্মন্তুদ ইতিহাস। ইংরেজদের স্বপ্ন সফল হলো, তারা স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটাই শেষ কথা নয়। টিপু সুলতানের ইতিহাস, তৎকালীন যুগে রাজা নবাব যারা ছিলেন তাদের চরিত্রের চেয়ে স্বতন্ত্র চরিত্র। তিনি বুঝতে পেরেছিলেন ইংরেজরা ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করবে, দেশ এবং দেশের মানুষকে রক্ষা করার জন্য তার যে দেশপ্রেম, তার যে জাতীয়তা বোধ আমাদের বিস্মিত করে, আমাদের অবাক করে। সেই সময় ব্রিটিশ বিদ্বেষী সবচেয়ে দৃঢ় প্রতিজ্ঞ মহীশূরের পতন হয়েছিল, কিন্তু কখনো দাসত্ব বরণ করেননি, দাসত্ব মেনে নেননি। দাসত্বের চেয়ে মৃত্যু শ্রেয়। সুতরাং ভারতবর্ষের ইতিহাসে বিদেশি শক্তির বিরুদ্ধে স্বদেশে স্বাধীনতার জন্য যারা আমরণ লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের মধ্যে টিপু সুলতান অন্যান্য নজির গড়েছেন। তাই টিপু সুলতানকে আমরা বলতে পারি মহীশূরের বাঘ।